কল্পনা করুন, নরম বালির সমুদ্র তীরে দাঁড়িয়ে রয়েছেন আপনি। ঠান্ডা ঢেউয়ের ছোঁয়ায় পা ভিজে যাচ্ছে। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রঙিন শঙ্খ ঝিনুকেরা। পেছনে ঘন সবুজ বনের ছায়া, যা এই সমুদ্র তটকে আরও রহস্যময় করে তুলেছে। এখানে নৌকা চড়ে ম্যানগ্রোভের জঙ্গলে ঘুরে বেড়ান। ইচ্ছে হলে নেমে পড়ুন নদীর মাঝখানে ছোট্ট এক দ্বীপে। রাত্রি কাটাতে পারবেন সুন্দর বিচ রিসর্টে, যেখানকার রুমগুলো ভীষণই আরামদায়ক। তাছাড়া রয়েছে বিলাসবহুল টেন্ট, যেখানে আপনার অ্যাডভেঞ্চার আরও অন্য মাত্রা পাবে। সারাদিন খান বিভিন্ন সি ফুড, তাজা কাঁকড়া, চিংড়ি, মাছের কারি এবং আরও অনেক কিছু। সন্ধেবেলায় ক্যাম্প ফায়ার জ্বালিয়ে বসুন। বারবিকিউয়ের ধোঁয়া মাখানো মাছ মাংস খেয়ে নিয়ে দিন কাটান একটি বা দুটি। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার এমন এক সমুদ্র সৈকতে, যেই সমুদ্র সৈকত একেবারে নিরিবিলি। একদিকে ঘন ঝাউবন, অন্যদিকে বঙ্গোপসাগর। এইখানে আসবেন কি করে? হাওড়া থেকে আসতে হবে বালাসোরে। বালাসোর যাওয়ার জন্য আমরা সকাল সকাল চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে রয়েছে বন্দে ভারত, ফলকনামা, ধৌলি এক্সপ্রেস, ইস্ট কোস্ট এবং জনশতাব্দী এক্সপ্রেস তথা শতাব্দী এক্সপ্রেস। আপনারা ধৌলি এক্সপ্রেসের টিকিট যদি পান, তাহলে সকাল 9:10 ধৌলি এক্সপ্রেস ছেড়ে দুপুর 1টায় পৌঁছায় বালাসোর। সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 125 টাকা, আর এসি চেয়ার কারের ভাড়া পড়বে 440 টাকা। আর যদি বন্দে ভারতে যেতে চান, সকাল 6:10 বন্দে ভারত ছেড়ে সকাল 9টায় পৌঁছায় বালাসোর, ভাড়া পড়বে 800 টাকার মতো। আমরা বন্দে ভারতে করে গেছিলাম বালাসোর, আর বালাসোর স্টেশনের বাইরে থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল ধুবলাগাড়ির RRR ক্যাম্প, যেখানে আজ আমরা যাচ্ছি। বালাসোর স্টেশন থেকে 32 কিলোমিটার দূরে দুবলাগাড়ির RRR ক্যাম্প অবস্থিত। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম সেখানে। ধুবলাগাড়িতে অবস্থিত গাছগাছালিতে ঘেরা RRR ক্যাম্প সত্যি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে এই ক্যাম্প নজর কাড়া। RRR ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে দেখুন টাটকা ডাবের জল। চলুন পুরো ক্যাম্প আমি আপনাদের ঘুরিয়ে দেখাই। চারিদিকে সুপারি গাছের সারি, আর তার মাঝখানে পর পর সার দেওয়া বেশ কয়েকটি ব্যাম্বু কটেজ। প্রবেশ করলাম ব্যাম্বু কটেজে। দেখুন কত স্পেসিয়াস একটি রুম। এখানে কিন্তু অনায়াসে 5 থেকে 6 জন থাকতে পারবে। রুমের মধ্যে রয়েছে এসি, আলাদা করে ওয়ার্ড্রপ, বসার জায়গা এবং অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। তবে যারা কাপল দুজনে থাকতে চান নিরিবিলিতে, তাদের জন্যও কিন্তু রুম রয়েছে এখানে। দেখুন আমি একটি রুমে প্রবেশ করলাম। এটি কাপল রুম, দুজনে অনায়াসে থাকতে পারবেন। এই রুমও যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে এসি, ওয়ার্ড্রপ এবং অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্যও রয়েছে এখানে লাক্সারিয়াস অ্যাডভেঞ্চার টেন্ট। এই টেন্টগুলো কিন্তু যথেষ্ট বড়। চলুন একটি টেন্টের ভেতরে আমরা প্রবেশ করি। দেখুন এই টেন্টে 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। টেন্টের মধ্যে থাকবে চার্জিং পয়েন্ট, আর যারা টেন্টে থাকবেন তাদের জন্য থাকবে কমন টয়লেট। এখন আরেকটি রুম আমি আপনাদের দেখাই। এই রুমগুলো সব থেকে সুন্দর, আর এই রুম এতটাই বড় যে এই রুমে 4 থেকে 5 জন অনায়াসে থাকতে পারবেন। রুমে থাকবে এসি, সঙ্গে থাকবে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। কলকাতা থেকে এসে ধুবলাগাড়ি বিচের RRR ক্যাম্প আপনাদের দেখালাম, কী কী ধরনের রুম রয়েছে তাও দেখালাম। এখন যাব ধুবলাগাড়ি বাগদা বিচের প্রধান আকর্ষণ সমুদ্র সৈকতে ঘুরতে। আমাদের ক্যাম্প থেকে
পায়ে হেঁটে ৫ মিনিটের মধ্যে ঝাউবনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে সমুদ্র সৈকতের দিকে। আর ধুবলাগাড়ি বাগদা সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ এখানকার শান্ত স্নিগ্ধ সমুদ্র সৈকত। আমিও পায়ে পায়ে চলে এলাম ধুবলাগাড়ি সমুদ্র সৈকতে। একদিকে ঘন ঝাউবন আর অন্যদিকে শান্ত বঙ্গোপসাগর। ছোট্ট ছোট্ট ঢেউ আছড়ে পড়ছে সাগর বেলায়। এই দৃশ্য বড়ই মধুর। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে বা বয়স্ক মানুষেরা থাকে, আপনারা অনায়াসে এই সমুদ্রের জলে নেমে আনন্দে দাপাদাপি করতে পারবেন। সমুদ্রের ঢেউ এতই সুন্দর, মনে হচ্ছিল আমিও নেমে যাই সমুদ্রের জলে। অনেকক্ষণ সময় অতিবাহিত করি এই সমুদ্রের জলের সঙ্গে খেলা করে। যেমন ভাবনা তেমনই কাজ। আমিও নেমে পড়লাম সমুদ্রের জলে। বেশ কিছুক্ষণ দাপাদাপি করে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। আর আরেকটি কথা যা না বললেই নয়, সমুদ্রের বিপরীতে ঘন ঝাউবন। এর আকর্ষণে বারবার ছুটে আসা যায় এই দুবলাগাড়ি সমুদ্র সৈকতে। আমরা অনেকক্ষণ সময় জলের সঙ্গে খেলাধুলা করে এখন আবারও ফিরতে হবে ট্রিপল আর ক্যাম্পে। কারণ বেলা গড়িয়ে এলো, সময় হয়ে গেছে প্রায় লাঞ্চের। সমুদ্র থেকে উঠে ঝাউবন পেরিয়ে চলে এলাম ট্রিপল আর ক্যাম্পে। এসে স্নান করে নেব, কারণ করতে হবে যে লাঞ্চ। এই ক্যাম্পে ফিরে স্নান করে এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে এলাহি আয়োজন, কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে। রয়েছে গরম গরম ভাত, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ঝুরি ঝুরি আলু ভাজা, বাড়ির তৈরি ডাল, আলু পোস্ত, যা একদম বাঙালিদের অতি প্রিয়। এখানে দেখুন পমফ্রেট, কত বড় পমফ্রেট মাছ, সাইজ নিশ্চয়ই দেখতে বুঝতে পাচ্ছেন। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেখুন দুটো বড় বড় চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাইজ বুঝতে পাচ্ছেন। আর এই হচ্ছে পাঁপড়, আর এই হচ্ছে চাটনি। এইবার দুটো জিনিস আপনাদের না দেখালে একদম নয়। এক হচ্ছে দেখুন এই পমফ্রেট মাছ, একেবারে ফ্রেশ, দেখুন কত বড় সাইজ, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার আমি একটুখানি দেখাই আপনাদের যে কেমন রান্না হয়েছে। একেবারে ফ্রেশ, খেয়ে বলি। পমফ্রেটের ঝাল, ইয়ামি। আর এই হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি। এটা আর খেয়ে বলছি না, আপনারা এখানে অবশ্যই আসবেন, খেয়ে জানাবেন রান্নাবান্না কীরকম। আমাদের তো ভীষণ ভালো লাগছে। তো এই সব খাই, চমক এখনও কিন্তু অনেক কিছু বাকি। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন যাব এক ভ্রমণ অভিযানে। আমাদের অটো চলে এসেছে। আমরা এখন বোটিং করতে যাব বুড়িবালামের তীরে, মানে বুড়িবালামের নদীতে, এবং তার সঙ্গে যাব ঐতিহাসিক সেই বুড়িবালামের ম্যানগ্রোভের জঙ্গলে, যেখানে বাঘা যতীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ সরকারের। অটো করে চলে এলাম নদীর ধারে, মানে বুড়িবালামের তীরে। আসার সঙ্গে সঙ্গেই বোট অপেক্ষা করছিল, তাই আমরাও উঠে পড়লাম বোটে। বোটে সুন্দর করে চেয়ার রয়েছে, সেই চেয়ারে বসে আমাদের শুরু হলো বুড়িবালাম অভিযান। আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে চলেছে। মনে বড়ই এক আশার সঞ্চার হচ্ছিল। এই সেই নদী, এই সেই জায়গা যেখানে বাঘা যতীন তার অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। নদীর মধ্যে দাঁড় করানো আছে মাঝি ভাইদের বড় বড় ট্রলার, যারা সমুদ্রে মাছ ধরতে যান। আর তারই মাঝখানে দেখতে পেলাম বেশ কয়েকটি সিগাল পাখিকে, যারা নিজেদের মধ্যে খেলায় মত্ত মাছ ধরছে উড়তে উড়তে। বেশ ভালো লাগছিল এই স্থান। জেলেদের নৌকা পেরিয়ে আমরা আরও এগিয়ে চলেছি এখানকার সেই বিখ্যাত ঐতিহাসিক ম্যানগ্রোভ অরণ্যের দিকে। নদীর ধারে বসে আছে বেশ কয়েকটি বক।
মাছের অপেক্ষায়। গল্প করতে করতে চলে এলাম সেই ম্যানগ্রোভ জঙ্গলের কাছে। বিপ্লবী বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এই স্থানে ১৯১৫ সালের ১০ই সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়াই করে শহীদ হন। এই নদীর তীরবর্তী এলাকা ঘন জঙ্গল ও আর্দ্রভূমিতে ঘেরা, যা ম্যানগ্রোভ বনের অংশ হিসেবে পরিচিত। আর এখানেই সেই বাঘা যতীনের বুড়িবালাম যুদ্ধ নামে ইতিহাস খ্যাত। এখানে তিনি আহত অবস্থাতেও অটল থেকে দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। এই ঐতিহাসিক স্থান আজও মনে করিয়ে দেয় ওনার দেশপ্রেমের কথা। ম্যানগ্রোভ দেখে আমাদের বোট এখন চলে এসেছে সি গোল্ড আইল্যান্ডে। ছোট্ট এক বালির দ্বীপ, যেখানে শুধুমাত্র নৌকা করেই আসা যায়। এখানকার পরিবেশ কিন্তু মনে হবে ছোট্ট এক মরুভূমিতে আমরা চলে এসেছি। পুরো দ্বীপটাই বালির। এখানে আপনারা হেঁটে বেড়ান, ঘুরে বেড়ান চারদিক, বেশ ভালো লাগবে এই স্থানে কিন্তু সময় অতিবাহিত করতে। আমরা বালি নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ খেলা করলাম। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে, বালির ঘর বানিয়ে সুন্দরভাবে খেলা করতে পারেন। এই আইল্যান্ডেও প্রচুর শঙ্খ ঝিনুক আপনারা দেখতে পারবেন। আমরা এই আইল্যান্ডে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরতি পথে উঠে পড়লাম আমাদেরই সেই বোটে। সেই বোট এখন আমাদের নিয়ে যাচ্ছে মেনল্যান্ডে, মানে বুড়িবালাম নদী ছেড়ে আমরা চলে এলাম সেই ধুবলাগাড়ি বিচের কাছাকাছি। আমাদের যেই অটো আমাদের ক্যাম্প থেকে নিয়ে এসেছিল এখানে, সেই অটোই আবার আমাদের পৌঁছে দিল RRR ক্যাম্পে। ক্যাম্পে ফিরে ইচ্ছে হলো সানসেট দেখতে যাব ধুবলাগাড়ি সমুদ্র সৈকতে। তাই ক্যাম্প থেকে বেরিয়ে পায়ে পায়ে ঝাউবন পেরিয়ে চলে এলাম সাগর পাড়ে। তবে এখন সমুদ্রের জল কিন্তু অনেক দূরে। এখানে আপনারা সমুদ্রের মধ্যে হেঁটে বেড়াতে পারবেন, তাই দেখতে পাবেন প্রচুর শঙ্খ ঝিনুক। আস্তে আস্তে সূর্য ডুবে গেল ঝাউবনের আড়ালে। আমরাও তাই সমুদ্রের পাড় থেকে ঝাউবন পেরিয়ে চলে এলাম RRR ক্যাম্পে। রাতের RRR ক্যাম্প আরও সুন্দর, আরও মায়াবী। সন্ধে নেমে এলো ধুবলাগাড়ি বাগদার এই সুন্দর বিচে। আর সন্ধেবেলায় দেখুন চলে এসছে গরম গরম পকোড়া আর চা। চলুন এখন ঘুরে দেখি রাতের অন্ধকারের RRR ক্যাম্প কীরকম। বিভিন্ন রঙিন আলোয় সেজেছে RRR ক্যাম্প। আর এই দিকে শুরু হয়ে গেল ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ারের পর বারবিকিউ চিকেনের প্রস্তুতি। দেখতে দেখতে রাত অন্ধকার হয়ে গেল। ক্যাম্প ফায়ার আর বারবিকিউ চিকেনের প্রস্তুতির পরে চলে এলো গরম গরম বারবিকিউ। এত সুন্দর, এত লোভনীয় যে আর রেজিস্ট করা যাচ্ছে না। তাই আমি একটু টেস্ট করে বলি। আমি ভীষণ ভালো খেতে। তবে আপনারা তো চিকেন বারবিকিউ অনেক জায়গায় খেয়েছেন, আজকে চিকেন বারবিকিউর সঙ্গে দেখাবো আরেক ধরনের বারবিকিউও। চিকেন বারবিকিউর সাথে সাথে চলে এলো প্রন বারবিকিউ। দেখুন তো কীরকম লোভনীয়, একেবারে লোলুপ, তাই না? এইটাও কিন্তু খেতে হবে। এটা কিন্তু একেবারে অন্যরকম নিউ স্টাইল। অন্যরকম, তবে ভালো লাগবে। রাত গভীর হয়ে এলো, সময় ডিনারের। আজ কিন্তু ডিনারে রয়েছে রুটি, মাশরুম আর চিকেন। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আজ ধুবলাগাড়ি বিচে দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে এখন আবারও যাব ধুবলাগাড়ি সমুদ্র সৈকতে। সকাল সকাল সমুদ্র সৈকত আরও শান্ত। সূর্য সবে উদয় হয়েছে, তারই ফাঁকে নির্জন
একাকী সমুদ্র সৈকতে আমি চলে এলাম সমুদ্রের জলের ওপর। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অনুভব করলাম এখানকার প্রশান্তি। ঢেউ আস্তে আস্তে আছড়ে পড়ছে বালুকা বেলায়, সময়ও অতিবাহিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে এখন আবারও ফিরব আমাদের ক্যাম্প RRR ক্যাম্পে। এইবার গিয়ে ফ্রেশ হয়ে করে নিতে হবে ব্রেকফাস্ট, তারপর গোছগাছ করে কলকাতা। আপনাদের প্রিয়জনের সঙ্গে ছোট্ট ছুটিতে অবশ্যই আসতে পারেন কিন্তু এখানে। ধুবলা গাড়িতে আমাদের 1 রাত 2 দিন কেটে গেল সমুদ্র সৈকতে থেকে খেয়ে, অনেক আনন্দ হইহুল্লোড় করে। এখন পেয়ে গেছি RRR ক্যাম্পের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার। আমাদের তো যাবতীয় সব কিছু ভীষণ ভালো লেগেছে। এবার আপনাদের এই প্রপার্টিতে অনেক ধরনের থাকার জায়গা আছে, এবার তার খরচাগুলো যদি একটু বলতেন। দেখুন, আমাদের এখানে পার হেড পার পারসন হিসাবে চলছে। এখানে লজিং ফুডিং ইনক্লুডিং থাকে। যেহেতু আপনারা যারা কলকাতা থেকে আসছে, আপনি হাওড়া থেকে গাড়ি আছে, ফলকনামা এক্সপ্রেস ধৌলি আছে, বন্দে ভারত আছে। বন্দে ভারত 6টা 15 থেকে ছাড়ে, ধৌলি এক্সপ্রেস 9টা 15, হ্যাঁ। আর ফলকনামা মাঝখানে ওটা আছে 8টা 15 থেকে। হ্যাঁ। এখানে বালেশ্বর স্টেশনে পৌঁছে দিবে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে বালেশ্বর স্টেশনে পৌঁছে দিবে। এখান থেকে আমরা গাড়ি পাঠিয়ে দিই। গাড়ি ভাড়া 1300 টাকা নেয়, অটোতে আসলে 700 টাকা নেয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এখানে আমাদের রিসোর্টে আসতে 1 ঘন্টা মতন সময় লাগে। আমাদের যেহেতু ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ থেকে শুরু হয়, খাওয়া দাওয়ার যেহেতু আফটারনুন 12টায় চেকিং হয়, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর মর্নিং ব্রেকফাস্ট ইনক্লুডিং এই প্যাকেজের মধ্যে 10টায় চেক আউট থাকবে। তারপরে আমাদের প্যাকেজ হচ্ছে খাওয়া দাওয়ার থাকা নিয়ে পার হেড পার পারসন আপনার 1800 টাকা আছে একটা, যেটা গ্রুপ রুমে থাকবে 1800 টাকা, এসি রুমে থাকবেন 2200 টাকা। 2200 টাকা এই পার হেড পার ডে পড়বে। আর টেন্টে থাকলে 1300 টাকা পার হেড পার ডে পড়বে, কিন্তু টেন্টে কমন ওয়াশরুম থাকবে, অ্যাটাচ বাথরুম থাকবে না। এটা তো স্বাভাবিক, যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তা ওনারাই ক্যাম্পে থাকবে, টেন্টে থাকবেন। আর এই বুকিং হবে কি করে? বুকিং দাদা আপনি এই নাম্বারে, আমার স্ক্রিনে নাম্বার দাদা দিয়ে দিবেন, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। প্রথমে কল করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে আপনার ডিটেলস পাঠিয়ে দিব। এই ফোন নাম্বারে বুকিং হবে। 40% অ্যাডভান্স করে দিলে বুকিং কনফার্ম হয়ে যাবে। আর একটা মেন কথা, সেটা হচ্ছে বারবিকিউর খরচা কি? চিকেন বারবিকিউ 600 টাকা পার কেজি। পমপ্লেট হবে আমাদের এখানে সামুদ্রিক একদম টাটকা মাছ এখানে মিলে 250 টাকা পিস থেকে শুরু, সাইজ নিয়ে রেট বেশি কম হতে থাকে। আর প্রন বি এখানে হবে। বারবিকিউ চিকেন আপনি যে কোনো যেরকম হবে, যেটা যেরকম ডিমান্ড করবেন ওরকম সেটা পাওয়া পেয়ে যাবে যাবেন এখানে। একদম। আমরা যে বোটিং করতে গেছিলাম, সেই বোটিং এর খরচা কি আছে? বোটিং দাদা খরচা হচ্ছে 400 টাকা করে পার হেড নেয়। যদি বড় ধরনের গ্রুপ আসবেন তাহলে কিছু টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, মিনিমাম 10 জন উপরে। আচ্ছা, ঠিক আছে। ওটা 400 টাকা করে পার হেড, 1.5 ঘন্টা থেকে উপরে বোটিং বোটিং হয়। হয়, ঠিক আছে। বুড়িবালাম রিভার্সে বোটিং ভালো হয়। এখানে বিচের সাইডে হচ্ছে স্পিড বোট, এখানে বোটিং করা যাবে। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার দাদা। ধুবলা গাড়িতে আজ দ্বিতীয় দিন। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, থাকা খাওয়া, সমুদ্র সৈকত, বোটিং করে এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। আর ব্রেকফাস্ট করে রওনা দেবো কলকাতা। ব্রেকফাস্টে যা থাকে, গরম গরম লুচি, এখানে রয়েছে ছোলার ডাল, রয়েছে ডিম সেদ্ধ আর রসগোল্লা। আজকের গল্প এখানেই শেষ। সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম নতুন নতুন জায়গার ভ্রমণ বৃত্তান্ত জানতে।